শহরের যান্ত্রিকতা থেকে দূরে নির্জন প্রাকৃতিক পরিবেশে কোলাহল মুক্ত প্রকৃতির কোলে গড়ে তোলা হয়েছে আরকে নগর স্থিত ফার্ম কমপ্লেক্স। সেখানে ত্রিপুরা সরকার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর অধীন বিশাল জায়গা জুড়ে গড়ে উঠেছে বিজ্ঞান ভিত্তিক প্রাণী পালন কেন্দ্র, যার মধ্যে অন্যতম হল হাঁস পালন। এটি একটি লাভজনক ও পরিবেশ বান্ধব সরকারি ফার্ম কমপ্লেক্স। খামারের প্রবেশ পথে একটি ফুটবাথ বা জীবাণুনাশক জলের পাত্র রাখা প্রয়োজন, যাতে প্রবেশের সময় জুতো জীবাণুমুক্ত করা যায়। খামারের আশেপাশে এবং মেঝেতে চুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছিটিয়ে দেওয়া দরকার। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ব্লিচিং পাউডার বা ফরমালিন মিশ্রিত জল দিয়ে পুরো খামারের মেঝেতে এবং দেওয়ালে সিলিংয়ে স্প্রে করা অত্যন্ত প্রয়োজন। খামারের শেডে যাতে বন্য পাখি বা ইঁদুর প্রবেশ করতে না পারে তার জন্য জাল ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয়। এই হাঁসের খামারটি একটি অত্যন্ত সম্ভাবনাময় এবং ঐতিহ্যবাহী জীবিকা, যা ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি দারিদ্র্য দূরীকরণের একটি অন্যতম কার্যকর মাধ্যম হিসাবে গণ্য করা হয়। কৃষিকাজের তুলনায় হাঁস পালনে কম জমি ও কম বিনিয়োগের প্রয়োজন হয়, তাই এটি লাভজনক। গ্রামীণ এলাকার নারীদের জন্য এটি একটি বিশেষ সময়োপযোগী পেশা হিসাবে বিবেচিত। এই বিজ্ঞান ভিত্তিক পশুপালন কেন্দ্র ডিম উৎপাদনের পাশাপাশি ডিম থেকে বাচ্চা ফোটানো ও ত্রিপুরার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচি সরকারি উদ্যোগে পরিচালিত হয়। যেহেতু ত্রিপুরা হাঁস পালনের ব্যাপক প্রচলন রয়েছে, যা স্থানীয় মানুষের চাহিদা পূরণের সচেষ্ট ভূমিকা রাখছে। হাঁস খামার লাভজনক করার জন্য সঠিক জাত নির্বাচন, সুষম খাবার এবং নিয়মিত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। প্রতিটি হাঁসের জন্য 3 থেকে 4 বর্গফুট জায়গা প্রয়োজন এবং হাঁসের ঘর শুকনো ও বাতাস চলাচলে উপযোগী হতে হবে। হাঁস শান্ত প্রকৃতির পাখি হলেও অন্য হাঁসের সাথে অনবরত ডাকের মাধ্যমে যোগাযোগ রাখে। গৃহপালিত হাঁসের সঙ্গে মধ্যবিত্ত মানুষের জীবনাচরণের অদ্ভুত এক মিল খুঁজে পাওয়া যায়। দলবদ্ধভাবে হাঁসের ডাক কেবল একটি প্রাণীর শব্দ নয়, বরং তা অনুভূতির এক অনন্য শৈল্পিক রূপ। আজোলা হলো হাঁসের জন্য একটি অত্যন্ত পুষ্টিকর, সাশ্রয়ী এবং প্রোটিন সমৃদ্ধ জলজ ফার্ম জাতীয় খাবার, যা হাঁসের দ্রুত বৃদ্ধি এবং ডিম উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। এটি নিয়মিত খাওয়ালে বাণিজ্যিক খাবারের খরচ 30% পর্যন্ত কমানো সম্ভব। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন এবং খনিজ পদার্থ, ক্যালসিয়াম, ফসফরাস থাকে। আজোলা খেলে হাঁসের শরীরের ওজন বৃদ্ধি পায়। এটি ডিমের উৎপাদন এবং মান উন্নত করে। হাঁসকে সরাসরি তাজা আজোলা বা বাণিজ্যিক খাবারের সাথে মিশিয়ে দেওয়া প্রয়োজন। এই মুহূর্তে আমরা আছি আরকেনগর স্থিত রিজনাল এক্সোটিক ডাক ব্রিডিং ফার্মে। আমাদের মধ্যে উপস্থিত আছেন সেখানকার ডক্টর শর্মিষ্ঠা কর, ভেটেরিনারি অফিসার। নমস্কার আপনাকে কৃষি দর্শন অনুষ্ঠানে। আমরা প্রথমেই জানতে চাইব এখানে যে রিজনাল ডাক ব্রিডিং ফার্ম, সেই ফার্মটা কবে এটা তৈরি হয়েছে এবং ধীরে ধীরে এটাকে আপনারা বড় পরিসরে তৈরি করেছেন, এটা কিভাবে করেছেন আপনি যদি আমাদেরকে বিস্তারিত বলেন। এই ফার্মটা 1972-তে হয়েছিল, যেখানে আমাদের অনেক আগের সিনিয়ররা তারা ফার্স্ট টাইম এটা ওপেন করেছিল, ব্রিড এনেছিল ইংল্যান্ড থেকে।
তারপর তারা বিভিন্নভাবে আরও এনইসি প্রজেক্ট, সেন্ট্রাল প্রজেক্ট, স্টেট প্রজেক্ট সব কিছু দিয়ে এটা ধীরে ধীরে এস্টাবলিশ করে তুলেছে। তারপর বিভিন্ন রকমের ব্রিড, সিসার কাট, সিপিডিউ যেটা বলে ব্যাঙ্গালোর থেকে পিওর ব্রিড এনে এটা গড়ে উঠেছে। তারপর এটার বিভিন্ন যে উন্নত মানের খাঁটি হাঁসের বাচ্চা যেটা প্রোডাকশন হয়েছে ওটা গ্রামীণ মানুষদের মধ্যে ছড়িয়ে দিয়েছে এবং তারা যাতে তাদের আয়টা স্টেবলভাবে সবসময় করে তুলতে পারে, তারপর স্মল স্কেলে একটা ফার্ম করে নিজেরা স্বয়ংভর হয়ে উঠতে পারে, এটাই মূলত আমাদের একটা উদ্দেশ্য আর কি। তো এইভাবে ইভেন আমরাও এখন এটাই চেষ্টা করছি যে আরও বেশি করে হাঁসের বাচ্চা প্রোডাকশন করা যায়, সাথে সাথে ডিম উৎপাদন করা হচ্ছে, কী বলে গুণগত মানের ডিম উৎপাদন হচ্ছে, এগুলিকে আমরা গ্রামীণ স্তরে পৌঁছে দিতে পারি। ইভেন ওমেন ইনকাম বা সেলফ ডিপেন্ডেন্ট যে একটা ম্যাটারটা আছে, ওরাও যাতে ওমেনরাও যাতে স্বয়ম্ভর হয়ে উঠে, সাথে সাথে তারাও যাতে গ্রামীণরা কি বলে ধীরে ধীরে আয়টা আত্মনির্ভর হয়ে উঠে আর কি। আর আমাদের ডিপার্টমেন্টও এআরডিডি ডিপার্টমেন্টের এটাই লক্ষ্য যে সেন্ট্রালের কিছু স্কিম আছে, যেমন মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, ওটার আন্ডারে আমরা বিভিন্ন বেনিফিশিয়ারিকে দিয়ে আসছি। আর আমরা এখনও মূলত যাতে আরও বেশি পরিমাণে প্রোডাকশন করতে পারি, বেশি পরিমাণে গ্রামীণ মানুষদেরকে দিয়ে পরামর্শ দিয়ে সায়েন্টিফিক কীভাবে রেয়ার করা যায়, রোগ প্রতিরোধ যাতে কম তাদের ফেস করতে লাগে, এইসব দিয়ে এটাই আমাদের আর কি। আচ্ছা, এখানে কত প্রজাতির ডাক আছে? আমাদের এখানে দুটা প্রজাতির ডাক আছে। একটা খাকি ক্যাম্বেল যেটা এক পারপাস ব্রিড, মানে ওরা ডিম বেশি প্রোডাকশন করার জন্যই পরিচিত। আর একটা ভিএসএম, ভিগো বা সুপার এম, তারা ব্রয়লার পারপাস মানে মিট বা মাংস প্রজাতির জন্য তারা পরিচিত। আচ্ছা, এই যে খাকি ক্যাম্পেল যে বলছেন, এটা এখানে কত কোয়ান্টিটি কত আছে এখানে? এখানে আমার খাকি ক্যাম্বেল ব্রিড আছে মোটামুটি 2500-এর মতো, আর ভিএসএম ব্রিড আছে আপনার 180 মানে 186-এর মতো আছে আর কি। এখানে খাকি ক্যাম্পেলগুলো আছে, একে ডিম যে উৎপাদিত হয় সেটাকে কতদিন পর থেকে সেটা ডিম উৎপাদন করে এবং সেটা কতদিন পর্যন্ত ডিমটা সে উৎপাদিত করে? একটা খাকি ক্যাম্বেল ব্রিড যেহেতু এটা ডিম প্রোডাকশনের জন্য পরিচিত, ওটা ফার্স্ট যেটা ম্যাচুরিটি লেভেলে পৌঁছায় ওটা হলো 5 মাসে আর কি। 5 থেকে 6 মাসে ওরা পিক প্রোডাকশন অফ ডিম তাদের পুরো লাইফ স্প্যানের মধ্যে এসে পড়ে। তারপর 2 বছর পর্যন্ত তার থেকে আমরা মূলত ডিম পেয়ে থাকি। ধীরে ধীরে 2 বছরের পরে ওটা কিন্তু কমতে শুরু করে। তো আমরা তারপরে নতুন ওইগুলিকে মাংস পারপাসে সেল করে নতুন আবার হাঁসের বাচ্চা নিয়ে এইভাবে সার্কুলারভাবে একটা স্মল স্কেল ফার্মার ওদের একটা এইভাবে চিন্তা করে নিতে হবে, প্ল্যান করে নিতে হবে। আর আমাদের এখানে যখন ডিমগুলি আমরা পাই, সকালে সবগুলি কালেকশন করা হয়, এক স্টোরের মধ্যে এটা স্টোর করে রাখা হয়। তারপর পার ডেতে গ্রেডিং একটা করা হয়, যেটা গ্রেডিশন বলা হয়। ওটাতে কোনটা হেচেবল ডিম আর কোনটা নন হেচেবল ডিম, ওটা একটা প্রসেসভাবে আমাদের করতে হয়, যেটাতে ইয়ারস্পেস দুটা জিনিস আছে। যেই ডিমের মধ্যে এই দুটা থাকবে ওই ডিমটা উপযুক্ত ফর হেচিং, আর যেটা নেই ওটা খাওয়ানোর জন্য পাবলিককে মানে টেবিল পারপাস বলে সেল করে দেওয়া হয়। ওটাতে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড 3টা গ্রেডে ভাগ করা হয়। এটা ডিপেন্ড হয় অ্যাকচুয়ালি ওজনের উপরে। যদি 54 গ্রাম আর বেশি হয় তাহলে এ গ্রেডে চলে যায়, যেটা গভর্নমেন্ট রেট 10 টাকা পার এগ। আর 8 টাকা হয় যখন এটা আপনার লেস দেন 54 হয়, 40 থেকে 54 গ্রাম, তখন এটার রেট হয়ে যাবে 8 টাকা। আর এতগুলি ডিম কালেকশন হচ্ছে পার ডে, তো আমার 500-র মতো বা এমন হয়ে থাকে। যদি একটু ব্রেকেজ যদি থাকে ওই ডিমটা সি গ্রেডে চলে যায়, যেটার দাম হয়ে যাবে 5 টাকা। তারপর যা হ্যাচিং ডিমগুলি আমরা 7 দিন জমাই, দেন সেটিং করা হয় মেশিনের মধ্যে, তারপর হ্যাচেবল হয় আর কি। আমরা মূলত 10 থেকে 12 দিন ওদেরকে বড় করি, দেন গভর্নমেন্ট রেট অ্যাজ পার রেট যেটা 60 টাকা পার কেসি ডাকলিং। কেসি ব্রিডের জন্য 60 টাকা, আর বিএসএম ব্রিড যেটা সাদা ওটার জন্য 70 টাকা
পার ডাকলিং সেল করি। আর যদি গভর্নমেন্ট স্কিম থাকে তো ওদেরকে আমরা গভর্নমেন্ট স্কিমে সেল করি। তো আমরা যখন বানাই 1 মাস ব্রুডার হাউসে থাকে, 2nd মাসে ওরা গ্রোয়ার হাউসে থাকে, আপ টু 3 মাস তারা গ্রোয়ার হাউসে থাকে, তারপর 4 থেকে 5 মাসে তোরা লেয়ারে পরিণত লেয়ার হাউসে শিফটিং করে দেওয়া হয়। এইভাবে আর কি সার্কেলটা চলে। খাকি ক্যাম্বেলগুলো যে আমরা বিভিন্ন আপনাদের শেডগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে আপনারা কিভাবে নার্সিং করেন? মূলত শেডগুলি তো যে কোনো ফার্মেরই বায়ো সিকিউরিটি পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা তো আমরা 80% কিন্তু রোগ জীবাণুকে মুক্তি থাকতে পারি। একবার কিন্তু হয়ে গেলে ট্রিটমেন্ট করব তারপর ভালো হবে এরকম চিন্তা ভাবনা যে কোনো ভেটেরিনারিয়ান বা ওই ফার্মাররা করতে হবে না। আর একটাই উদ্দেশ্য অ্যাকচুয়ালি সব গ্রামীণ মানুষ বা সবাইকে আমরা পৌঁছে দিতে চাই, আগেই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর যেটা বলে ওটা আমাদের মানতে হবে। তো প্রত্যেক দিন সকালে উঠে ফ্লোরগুলিকে কোর্সোলিন বা কি বলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ফ্লোরকে ওয়াশ করতে হবে। খালি জলে ওয়াশ করলে কিন্তু হবে না, কারণ খালি জলে কোনো গুণ নেই, ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে না, ফাঙ্গাল থাকে না, ভাইরাল কোনো প্রপার্টি থাকে না। কিছু কেমিক্যাল ওয়াইজ খুব কম দামের, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওটা খুবই কম দামে মার্কেটে পেয়ে যাই আমরা। তো ওটা দিয়ে ধরুন বা কোর্সোলিন দিয়ে ফ্লোরটা আমরা ওয়াশ করি। ইভেন যেখানে আমরা জল দিচ্ছি বা খাবার দিচ্ছি ওই পাত্রগুলিকেও আমরা পিপি জলে ডুবিয়ে দেন আবার প্লেন জলে ধুতে হয়, স্প্রে করতে হয় বিভিন্ন কেমিক্যাল, সোডিয়াম হাইপোক্লোরাইড ওইসব দিয়ে। শেডের চারিদিকে ড্রেনগুলিতে করতে হয় ব্লিচিং দিয়ে। যেহেতু আমার হাঁসের ফার্মের এটা সেমি ইন্টেন্সিভ সিস্টেমে রেয়ারিং হচ্ছে, ওয়াটার বডি ইনসাইডেই আছে। ফ্রি রেঞ্জ হলে যেমন খোলায় পালা হয়, বাট এটা কেজের মধ্যে আছে, তো সেই জন্য ওয়াটার বডিকে 2-3 দিন পরে আমাদের চেঞ্জ করতে হয়। আউটলেটটা খুলে দিলে জল বেরিয়ে যায়, ব্লিচিং দিয়ে ওই চারিপাশটা আমাদের ধুতে হয়, বিকজ অনেক ব্যাকটেরিয়াল ডিজিজ, ইকোলাই, সালমোনেলা ওই রকম হওয়ার চান্স থাকে। তো প্রতিনিয়ত 2 দিন পর জল চেঞ্জ করতে হয়, ফ্লোরগুলিকে ধুতে হয়, ড্রেন পরিষ্কার রাখতে হয়। রুমের ভেতরে যেটা নাইট শেল্টার পার্ট, ওটার মধ্যে থাকে ধানের খোসা, চোবল, যেটা ফ্লোরটাকে মসৃণ রাখার জন্য, ওইটাকে 2-3 মাস পরে চেঞ্জ করতে হয়। এখানে না হলে নাইট্রাস অক্সাইড একটা যে ঝাঁঝালু গন্ধ ওটা হয়ে যাবে, ওটাতে হেলথের কন্ডিশন খারাপ করবে হাঁসের, ইভেন ডিম প্রোডাকশন কমে যাবে। সেই কারণে ওটা 2-3 মাস পরে চেঞ্জ করতে হবে। চুন দিয়ে চারিদিকটা দিয়ে যাতে আর্দ্রতাটা কী করে শোষণ করে নেয় ওই রকম ব্যবস্থা করতে হবে। রুমে ঢুকনের সময় আপনারা চুন দিয়ে, বস্তার মধ্যে আছে আমার এটা, বিকজ যেই ঢুকবে পায়ে, জুতার নিচে বা সামথিং যে ব্যাকটেরিয়া ভাইরাসটা থাকে, চুন প্রোটেক্ট করার জন্য ওটা আর্দ্রতা থেকে শোষণ করে নেয়, ভাইরাসটা আর বাঁচতে পারে না, ব্যাকটেরিয়া বা ভাইরাস। সেই জন্য চুন দেওয়া, ফুটবাতেও ইউজ করা, এইভাবে আমাদের বিভিন্ন হাইজিন ম্যাটারটা আমরা খুবই নজর দিচ্ছি আর কি, মেনটেন করছি। ভবিষ্যতে না হোক আরও উন্নত মানের কোনো ইনফ্রাস্ট্রাকচার যদি আসে, যেমন গেটের মধ্যে বিভিন্ন স্প্রে করা, পুরা বডি স্প্রে করে, গাড়ি স্প্রে করে যাও, ওই রকম কিছু আমরা ট্রাই করব। হাঁস মানে জলজ প্রাণী, এটা জলে থাকে, হ্যাঁ, কিন্তু এখানে আমরা দেখছি আপনার শেডের মধ্যে করছেন। এই যে জলে না থাকার কারণে বা আপনার যে শেডে যে রাখছেন তার মধ্যে কোনো ধরনের অসুবিধা বা কোনো ধরনের আপনার কি সম্মুখীন হতে হয়? জল ম্যান্ডেটরি না বললেও বলবো যে একটা ন্যাচারাল হ্যাবিটেট, হাঁসটা কিন্তু একটু জলের প্রতি জলজ প্রাণী। তো ওরা না জলে নিজের মাথাতে ডুবিয়ে, চোখের মধ্যে না হলে ওদের কেতর জমে যাওয়া বা বিভিন্ন রকম ড্রাই হয়ে যাওয়া, ওগুলি জলে যদি একটু ডুব দিয়ে উঠে বা সামথিং, ওটা ন্যাচারালি কিন্তু আমরা অনেকগুলি প্রিভেন্ট করতে পারি। যারা স্বনির্ভর হতে চায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া বা তাদের প্রশিক্ষণের পরে সেখানে সরকারি তরফে বা সরকারি পক্ষ থেকে তাদেরকে সাহায্য করার কোনো ব্যবস্থা আছে কি? যেহেতু কলেজের আন্ডারেও আছি, তো কলেজের বিভিন্ন এক্সটেনশন ডিপার্টমেন্টের বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ওমেনরা আসে, সেলফ হেল্প গ্রুপের ওমেনরা আসে, আমরা করিয়ে দিই ট্রেনিং। তারপরে থিওরিটিক্যালি করা হয়, প্র্যাকটিক্যালি করা হয়, ডিপার্টমেন্ট থেকেও আসে, করানো হয়। ইভেন এই বছর আমরা একটু সোসাইটি TLPRDS-এর আন্ডারে আর কি ফার্মগুলি, এই বছর একটা অ্যাকশনই নেওয়া হয়েছে যে 1% অফ রেভিনিউ যেটা কালেক্ট হবে, এটা তুমি ফার্মার অ্যাওয়ারনেস বা ফার্ম অ্যাডাপ্টেশনের জন্য যাতে তুমি খরচ করো। তো এই বছরই আমরা 15 জন বেনিফিশিয়ারিকে 10টা করে হাঁসের বাচ্চা দিয়েছিলাম, রেশন দিয়েছিলাম, মেডিসিন দিয়েছিলাম। তো ওই বাচ্চাদেরকেও ভ্যাকসিন করানো হয়েছে ফার্ম থেকে। যখন কোনো রোগের আক্রান্ত হয়ে যায় বা সম্ভাবনা থাকে তখন তাদেরকে কি ভ্যাকসিন দেন?
যখনই দেখি কোনো একটা অসুস্থ আছে, কোনো একটা মানে ভালো না, উঠছে না, পাটা প্যারালাইসিস, নার্ভাস সিমটম সামথিং, ওই আনহেলদিকে হেলদির থেকে প্রথম আলাদা করতে হবে। তো অ্যাজ পার সিমটোমেটিক ট্রিটমেন্ট করা হয়। ওয়েদারের উপর ডিপেন্ড করেও তাদের হেলথ কন্ডিশন খারাপ হয়, তখন ইলেকট্রোলাইট দেওয়া হয় ওদেরকে এভরিডে, যাতে স্ট্রেস মুক্ত থাকে। তারপরে ইনজেকশনও করি আমরা, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করে নিই প্রথম। ভ্যাকসিনেশন আমরা মূলত দুটো করতে হয়, ডাক কলেরা আর ডাক প্লেগ। হাঁসের তেমন বেশি কিছু ভ্যাকসিন নেই, শুধু দুটোই। ডাক কলেরা করি 1 মাসে, বুস্টার ডোজ 6 মাস পরে পরে, আর ডাক প্লেগ 2 মাসে, আর বছরে একবার করতে হয়। যখন দেখি সামথিং কোনো ইস্যু, অবজারভেশন খুবই ইম্পর্টেন্ট, কোনো একটা ওষুধ দিয়ে এটা কমছে কিনা, যদি না কমে ফার্দার চেঞ্জ টু অ্যানাদার, কারণ ওয়েট করে থাকলে কিন্তু আমাদের খালি হয়ে যাবে। হাইজিন ইজ খুবই ইম্পর্টেন্ট, এটা বারবারই বলছি, বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। খাবারটা কিভাবে দেন, মানে এটা টাইম টেবিলটা কিভাবে করেন আপনারা? দুবেলা খাবার দেওয়া হয় হাঁসকে, 8টার থেকে 9টার মধ্যে খাওয়ান দেওয়া হয়, আর দুপুরে আপনার দুটোর থেকে 3টার মধ্যে খাবার দেওয়া হয়। যারা স্বনির্ভর হওয়ার জন্য এখানে আসেন, আপনারা তাদের মধ্যে কী রকম ধরনের উৎসাহ দেখতে পাচ্ছেন? বিভিন্ন রকম রিকুইজিশন আসছে, তো মূলত গভর্নমেন্ট স্কিমের সাথে সাথে পাবলিকও আমরা দিয়ে থাকি। ওরা খুবই ইন্টারেস্টিং আছে, পুরা ধর্মনগর থেকে শুরু করে সুনামনা পর্যন্ত মানুষরা সবাই এখানে রিকুইজিশন দিয়ে দেয়। 100 করে নিয়ে যায়, 200 করে নিয়ে যায়, সবাই খুবই খুশি এবং খুবই করতে চায়, কারণ মার্কেট রেট হাঁসের তো ভালো। গ্রামীণের মধ্যে ডিমের এই দাম বলুন, দেশি হাঁসের যে ডিমের দাম ভালো, তারপর দেশি হাঁসের মাংসর দামও খুবই ভালো, চাহিদা অনেক বেশি। আমরাও চেষ্টা করছি তাদের উৎসাহকে বজায় রাখার জন্য, আর ভালোভাবে যাতে আরও বেশি পরিমাণে যাতে হাঁসের বাচ্চা ওদেরকে দিয়ে দেই, আর ওরাও যেন স্বনির্ভর হয়ে ওঠে। এই হাঁস চাষে বা পালনে নিঃশব্দ বিপ্লব নিয়ে এসেছে খাকি ক্যাম্পবেল হাঁস। কেউ আগে কল্পনাও করেনি হাঁস মুরগির চেয়ে বেশি ডিম দেয় বা দিতে পারে। খাকি ক্যাম্পবেল হাঁস একটি বিপ্লব নিয়ে এসেছে। খাকি ক্যাম্পবেল হাঁসের ব্যবসা তথা পালনের সুবিধার জন্য আমাদের বর্তমানে সরকার ও বেশ আগ্রহী। এই কারণে এই ফার্মে ঘরোয়া বা বৃহৎ আকারে হাঁস পালনের জন্য সরকার থেকে অর্থ ঋণ নিয়েও প্রশিক্ষণের মাধ্যমে বৃহৎ আকারে হাঁস পালন করতে পারে, যা প্রোটিনযুক্ত খাবারের অভাব মিটিয়ে দেবে। খাকি ক্যাম্পবেল হাঁস বছরে 180 থেকে 300 ডিম দিতে পারে। হাঁস এক নাগাড়ে 2 থেকে 3 বছর ডিম দিতে থাকে। খাকি ক্যাম্পবেল হাঁসের জন্য সাঁতার দেবার কোনো দরকার হয় না, বরঞ্চ সাঁতার কাটলে ডিমের পরিমাণ কমে যেতে পারে। মনে রাখতে হবে, খাকি ক্যাম্পবেল হাঁস অতি উন্নত ধরনের হাঁস। নোংরা জলে থাকলে রোগ ব্যাধি হতে পারে, তাই ছোট নালাটিকে দিনে অন্তত একবার পরিষ্কার রাখতে হবে। এই খাকি ক্যাম্পবেল হাঁসগুলো পুকুরে বা জলাশয়ে ছেড়ে পুষলে খাবারের অনেক সাশ্রয় হয়, কিন্তু খামারে পুষলে এগুলোকে সর্বদাই খাবার দিতে হবে এবং সর্বদাই তাদেরকে সুষম খাদ্য ভিজিয়ে খাওয়াতে হবে। এই ব্যবস্থাপনার মাধ্যমে খাবার অপচয় কম হয় এবং খাবারগুলি চট করে গিলে নেয়। এই জাতের হাঁসের খুব একটা রোগ ব্যাধি হয় না, তবে রোগ ব্যাধি নির্ভর করে খামারকারীর পরিচর্যার উপর। যদি খামার স্বাস্থ্যসম্মতভাবে হাঁস পালন করে এবং উপযোগী খাবার খাওয়ায়, তাহলে এই রোগ ব্যাধির পরিমাণ একেবারেই থাকে না। তবে হাঁসের মারাত্মক দুটি রোগ হলো ডাক প্লেগ ও ডাক কলেরা। এই ব্যাপারে অবশ্যই তাদেরকে টিকা দিতে হয়। খাকি ক্যাম্পবেল হাঁস দেশি হাঁসের তুলনায় প্রায় 1.5 গুণ সংখ্যক ডিম বেশি দেয়। খাকি ক্যাম্পবেল হাঁসের ডিম দেশি হাঁসের ডিমের চেয়ে অনেক বড়। দেশি হাঁসের তুলনায় অনেক কম বয়সে ডিম দিতে আরম্ভ করে। তো আমরা প্রথমত এখানে ভ্যাকসিনেশন করাই, তারপরে ওদেরকে আমরা গাইড করি কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে কি করতে হয়। যেমন ব্রুডার রুমে বাচ্চা আছে, বাচ্চাদেরকে কিভাবে প্রতিপালন করতে হয়। তারপরে ব্রুডার রুম থেকে আমরা গ্রোয়ার রুমে নিয়ে যাই, ওদেরকে আমরা দেখিয়ে দিই গ্রোয়ার রুমে গেলে কি কি করতে হয়, কিভাবে খাবার দেওয়া, কিভাবে ভ্যাকসিনেশন করা। যেমন 1 মাস হলে হাঁসকে আমরা ডাক কলেরা দিই, তারপরে 2 মাস হলে ডাক ব্ল্যাক ভ্যাকসিন দিই। ডাক অসুস্থ হয়ে গেছে, তখন তাকে আপনারা কি করেন? ডাক অসুস্থ হওয়ার বিভিন্ন রকমের ওরা যে সিমটম আছে বাইরে থেকে আমরা দেখে বুঝতে পারি যে এটা কি রোগে
আক্রান্ত হতে পারে, এমনকি কি হয় কখনো কখনো দেখা যায় যে এটা ডাকের মধ্যে প্যারালাইসিস হয়ে থাকে, খুব কমন একটা রোগ থাকে প্যারালাইসিস, হাত পা বাঁকা করে ফেলে, তারপর আপনার ওই যে ডায়রিয়া, হোয়াইটিশ ডায়রিয়া দেখা যায়। তো তখন আমরা বুঝি যে এটার মধ্যে ভ্যাকসিনেশনের খুব দরকার এবং ভ্যাকসিনেশন করানো হয় এবং বিভিন্ন ধরনের ওষুধ, মেডিসিন, সাপ্লিমেন্টস, ভিটামিন, মিনারেল, অ্যান্টিবায়োটিক সব কিছু দেওয়া হয়। এবং যখন দেখা যায় যে খাচ্ছে না, ডিম কম পাচ্ছে, তখন আমরা আবার এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরস আছে যেমন টেম্পারেচার, ভেন্টিলেশন, স্যানিটেশন, এইসব প্রসেস আমরা আবার মেনটেন করি। মানে বোথ সাইড আমরা দেখতে লাগে, ওয়েলফেয়ার প্লাস এনভায়রনমেন্টাল পার্টসও দেখতে লাগে, আর মেডিকেশন পার্টটাও তখন আমরা মানে দুনো দিকে আমরা অ্যাপ্লাই করি। স্কুলে স্টুডেন্টস আসে, তারপরে বিভিন্ন পশু সখীরা আসে, তারপর বিভিন্ন ফার্মার্সরা, বেনিফিশিয়ারি ফার্মার্স যারা বাড়ি ঘরে আপনার হাঁস মুরগি প্রতিপালন করে তারাও আসে ট্রেনিং করার জন্য। তারপর বিভিন্ন এআরডিএ, নতুন যেমন এআরডিএ নিচ্ছে, অ্যাসিস্ট্যান্স নিচ্ছে, ওরাও ট্রেনিংয়ের জন্য আসে। পঞ্চায়েত প্রধান যিনি আছে উনি আমাদেরকে নামগুলি দিয়ে থাকে, সিলেকশন। তা আমরা এখানে একটা প্রোগ্রাম করলাম, প্রোগ্রামের পরে আমরা ওদেরকে বিভিন্ন ট্রেনিং করাই, যেমন এখানে কি আপনাকে এতক্ষণ যা বললাম, ভ্যাকসিনেশন, কি খাবার দেওয়া হয়, ক্যালসিয়াম, ডিম উৎপাদনের জন্য যেমন বেশি করে ক্যালসিয়াম দেওয়া হয়, তারপরে ভিটামিন, মিনারেল, প্রতিদিন কোন রোগ হলে কি করানো হয়, ডাক কলেরা, ডাক প্লেগ, এসব ভ্যাকসিনের তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হয়। তারপরে ওদেরকে আমরা অবশেষে বিভিন্ন বই, যেমন বুকলেট আছে আমাদেরকে, বুকলেট, লিফলেট, ছোটো বইয়ের মতো আছে, এখানে ডাক পালনের প্রতিপালন পদ্ধতি সব কিছু লেখা থাকে এবং খাবারের নিয়ম কানুন, ওষুধপত্র সব লেখা থাকে এইসব বুকলেটে। তো এইসব বুকলেট আমরা প্রদান করি। তারপরে ভিটামিন, মিনারেল, কিছু ওষুধপত্র, সাপ্লিমেন্ট আছে, ওগুলিও আমরা দিয়েছিলাম। তো সবার শেষে আমরা প্রত্যেক বেনিফিশিয়ারিকে 10টা করে হাঁসের বাচ্চা দিয়েছিলাম। হ্যাচিং যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনি একটু শুরু বলুন। আর হ্যাচিং মূলত আমরা কি ডিম থেকে বাচ্চা প্রতিপালন করা হয়, এটা তো একটা ব্রিডিং ফার্ম, তো আমরা মূল উদ্দেশ্য থাকে ব্রিডিং করানো। তো এখানে আমাদের এখানে ইনকিউবেটর আছে, ইনকিউবেটরে হ্যাচার আর সেটার মেশিন আছে। সেটার মেশিনে আমরা 26 দিনের জন্য ডিমটাকে সেট করে থাকি প্রথমত। তারপর এই 26 দিনের মধ্যে প্রথম সপ্তাহে আমরা ফার্স্ট ক্যানলিং করে থাকি। ক্যানলিং মানে ডিমটাকে আমরা চেক করি যে এটা ভালো কি খারাপ। এটার মধ্যে প্রথম ফার্স্ট ক্যানলিংয়ে কি হয়, ব্লাড ভেসেল, যে আমরা রক্ত সঞ্চালন, যে রক্তের শিরা উপশিরা ব্লাড ভেসেল ফর্মেশন হয় প্রথম সপ্তাহে, এটা হলো আপনার ফার্স্ট ক্যানলিংয়ে দেখা হয়। যে ডিমের মধ্যে ব্লাড ভেসেল ফর্মেশন হবে না ওটা আমরা ডিসকার্ড করে দিই। তারপর সেকেন্ড ক্যানলিংয়ে আমরা কি করি, সেকেন্ড ক্যানলিংয়ের মধ্যে আমরা আবার সেই লাইট, ডিমের উপর লাইট আলো ফেলে ডার্ক রুমে ওটা আমরা করি। এটার মধ্যে আমরা এমব্রায়ো ফর্মেশন, হাঁস যে বাচ্চাটা হয় ওটা এমব্রায়োটা অলরেডি ফর্মেশন হয়ে যায়। তো সেকেন্ড ক্যানলিংয়ে আমরা এমব্রায়ো ফর্মেশনটা দেখি, যদি ফর্মেশন না হয় দেখি তাহলে ডিমটা খারাপ, ওটা আমরা ডিসকার্ড করে দিই। তো এটা হয় সেটারে যখন থাকে, মানে 26 দিনের মধ্যে ফার্স্ট ক্যানলিং প্লাস সেকেন্ড ক্যানলিং। তারপর সেটার থেকে ট্রান্সফার হয়ে যায়, লাস্ট 3 দিন থাকে হ্যাচারের মধ্যে থাকে। তো এখানে মূলত 3টা উপকরণ লাগে, একটা হলো টেম্পারেচার, আর একটা ভেন্টিলেশন, আর একটা হচ্ছে হিউমিডিটি। টেম্পারেচারটা দুটো মেশিনেই টেম্পারেচার, হিউমিডিটি, ভেন্টিলেশন মেনটেন করতে লাগে। 99.5 ডিগ্রি ফারেনহাইট থাকে আপনার সেটারে, আর হ্যাচারে থাকে 99.5 to 100 ডিগ্রি ফারেনহাইট, একটু বেশি থাকবে হ্যাচারে। আর সেটারের মধ্যে হিউমিডিটি থাকবে 85%, আর হ্যাচারের মধ্যে থাকবে 85 to 90% বেশি থাকবে। তো আমরা এইভাবেই ভেন্টিলেশন আর হিউমিডিটি, টেম্পারেচার মেনটেন করে থাকি সেটার আর হ্যাচারের মধ্যে। তারপরে 26 দিন থাকবে সেটারে, 3 দিন থাকার পর হ্যাচার থেকে আমরা হাঁসের বাচ্চাগুলিকে কালেকশন করি এবং ব্রুডিং রুমে স্থানান্তরিত করা হয়। এই খামারে আরেকটি প্রজাতির হাঁস হলো ভিগোবা সুপার অ্যাম। এই প্রজাতির হাঁস হলো হাঁসের একটি উন্নত জাত, যা মূলত মাংস উৎপাদনের জন্য পরিচিত। এই জাতের হাঁস দ্রুত বর্ধনশীল এবং বাণিজ্যিকভাবে লাভজনক। এই জাতের হাঁস দ্রুত বড় এবং কম সময়ে মাংসের জন্য উপযুক্ত হয়। এই হাঁসগুলি স্থানীয় পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নিতে পারে, শুকনো এবং খোলামেলা জায়গায় থাকতে পছন্দ করে। দ্রুত বৃদ্ধির জন্য সুষম খাবার দেওয়া প্রয়োজন। বাণিজ্যিকভাবে উৎপাদিত হাঁসের খাবার বা প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া প্রয়োজন। হাঁস জল পছন্দ করলেও এই আবদ্ধ অবস্থায় পালনের ক্ষেত্রে তাদের সাঁতার কাটার জন্য পুকুরের প্রয়োজন নেই, তবে নিয়মিত পরিষ্কার জল সরবরাহ করতে হয়। এই খামারগুলিতে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ, মূলত উন্নত জাত নির্বাচন,
সুষম খাদ্য ব্যবস্থাপনা, ঘর নির্মাণ, রোগ প্রতিরোধ, টিকাদান এবং ডিম ও মাংস উৎপাদনের আধুনিক পদ্ধতির উপর জোর দেওয়া হয়। অল্প বিনিয়োগ এবং সামান্য পরিশ্রমে হাঁস পালন করে একজন ব্যক্তি কেবল নিজের পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে পারে না, বরং বাণিজ্যিকভাবে সফল হয়ে দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারে। সঠিক পরিকল্পনা আর সামান্য ধৈর্য থাকলে হাঁস পালন হয়ে উঠতে পারে স্বনির্ভরতার অন্যতম চাবিকাঠি। এইরকমই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন আমাদের ডিডি ত্রিপুরার পর্দায়।